শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর জ্যামিতি অধ্যায় 10 এর ধারাবাহিকভাবে নবম পর্বে সবাইকে স্বাগতম ও সালাম জানিয়ে শুরু করছি। এই পর্বে 109 ও 110 পৃষ্ঠার বৃত্ত নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো শিখব। এখানে শুরুতেই একটি পিন, একটি পেন্সিল, দুইটি ছোট ছিদ্র সহ একটি আয়তাকার কাগজ সংগ্রহ করি এবং ডান পাশের চিত্র অনুযায়ী এগুলো ব্যবহার করে খাতায় একটি বক্ররেখা অঙ্কন করি। আমরা যদি একবার গোলাকারে পেন্সিলটি ঘুরিয়ে আনি তাহলে কেমন আকৃতি তৈরি করতে পারবো। ডান পাশে এখানে চিত্রে এখানে দেখা দিয়েছে, এখানে একটা পিন দিয়ে এখানে রাখতে হবে এবং একটা পেন্সিল এই পাশে রাখতে হবে এবং দুইটি ছোট ছিদ্র সহ একটি আয়তাকার কাগজ সংগ্রহ করতে হবে। আর ঠিক এখানে যেমনটা আয়তাকার এই কাগজটা ব্যবহার করেছে এখানে, তো এই কাগজের এই পাশে পেন্সিল থাকবে, পেন্সিল না ঢুকতে এখানে হচ্ছে পিন দিয়ে আটকানো থাকবে এবং এই পাশে পেন্সিল দিয়ে আমরা ঘুরিয়ে নিয়ে যাবো এটাকে। তো এই কাগজটাকে, আয়তাকার কাগজকে আমরা ঘুরিয়ে নিয়ে যাবো এই বরাবর। তো সেই জন্য আমরা একটা পেন্সিল কম্পাস নিয়ে এসে এর উপর রাখবো। এখানে বোঝানোর সুবিধার্থে আমি পেন্সিল কম্পাসটি ব্যবহার করতেছি, যেহেতু এখানে এই কাগজের উপর আয়তাকার যে কাগজ আছে এটাকে তো ঘোরানো যাবে না, সেই জন্য একটা পেন্সিল কম্পাস যদি এখানে রাখা হয়, মানে এই পিনে যেখানে পিন দিয়ে আটকানো থাকবে, তো এই প্রান্তে আমরা পেন্সিল কম্পাসের এই প্রান্তটা এখানে রাখছি এবং এই পাশে যে পেন্সিল থাকবে এইখানে আয়তাকার কাগজের এই ছিদ্রের এইখানে ঠিক আমরা এই পজিশনে আমাদের পেন্সিল কম্পাসের এই পেন্সিলটা এখানে যদি রাখি, এভাবে রাখার পরে যদি আমরা আসলে আয়তাকার কাগজকে ঘুরিয়ে নিয়ে যাই, অর্থাৎ এখানে আমরা আয়তাকার কাগজের পরিবর্তে আমরা পেন্সিল কম্পাসকে এভাবে যদি ঘুরিয়ে নিয়ে যাই তাহলে একটা বৃত্ত তৈরি হবে। তো আমরা যদি একবার গোলাকারে পেন্সিলটি ঘুরিয়ে আনি তাহলে কেমন আকৃতি তৈরি করতে পারবো, আমরা এখানে বৃত্ত তৈরি হবে আকৃতি। ঠিক একই রকমভাবে যদি আমাদের আয়তাকার যে কাগজটা ছিল এটাকেও যদি ঘুরিয়ে নিয়ে যাই বরাবর, তাহলে একটা আকৃতি তৈরি হবে এবং সেটা হচ্ছে বৃত্ত। এখন আমরা নিচের এখানে যাই, নিচের এই অংশে যে আমরা যদি একবার পেন্সিলটিকে গোলাকারে ঘুরিয়ে আনি তাহলে একটি সুন্দর গোল আকৃতি পাবো, যে কাজটা আমরা কিছুক্ষণ আগে করলাম। এই গোল আকৃতিটিকে বলা হয় বৃত্ত। যে বক্ররেখাটি বৃত্তটিকে আবদ্ধ করে রেখেছে তাকে বলা হয় পরিধি। অর্থাৎ এখানে আমরা যে নীল রেখা দিয়েছি, এখানে রেখা দিয়ে একটা গোল যে দাগটা দিয়েছি এটা কিন্তু পরিধি। এবং এখানে বলেছে যে বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরে। অর্থাৎ এখানে এই বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা, আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে আবদ্ধ একটা বক্র বা বক্ররেখা যার প্রত্যেক বিন্দু কিন্তু ভিতরের একটা বিন্দু। যদি এখানে যে পিন দিয়ে যে বিন্দুটা চিহ্নিত করা হচ্ছে বা পিনটা রাখা হয়েছে, তো এই বিন্দু থেকে চারিদিকে, এই দিকে অথবা হচ্ছে এই দিকে, চারিদিকে কিন্তু এই পরিধি পর্যন্ত দূরত্ব কিন্তু সমান। তো সেটাই বলা হচ্ছিল যে বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরে। এখন নিচে আমাদেরকে এখানে বলেছে যে পরিধির প্রতিটি বিন্দুর দূরত্ব কি কেন্দ্র থেকে সমান? কেন? শ্রেণীতে আলোচনা করি। তাহলে আমরা এই প্রশ্নের সমাধানটি হচ্ছে, প্রথমত পরিধির প্রতিটি বিন্দুর দূরত্ব কেন্দ্র থেকে কিন্তু সমান। তো আমরা এখানে এই কেন সমান সেটা ব্যাখ্যা দিতে হবে, এজন্য আমরা সরাসরি আমাদের বোর্ডে এই প্রশ্নের উত্তর লিখে তারপরে ব্যাখ্যা করি। তাহলে শুরুতে আমরা প্রথমে হ্যাঁ বলে দিব যে পরিধির প্রতিটি বিন্দুর দূরত্ব কেন্দ্র থেকে সমান, কারণ একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু পর্যন্ত দূরত্ব নিয়ে বৃত্ত অঙ্কন করা হয়। এই দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। যেমন এখানে শুরুতে যদি আমরা একটা নির্দিষ্ট একটা বিন্দু থেকে শুরু করে এখানে একটা নির্দিষ্ট বিন্দু দিলাম এবং এই নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে অপর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে নিলাম এখানে। তো এখন যদি এই বিন্দু থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত একটা রেখা নিলাম বা দূরত্ব নিলাম একটা নির্দিষ্ট, এখন এই দূরত্বের বা এই ব্যাসার্ধ দিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করি। আমরা যে ব্যাসার্ধ নিলাম সেই ব্যাসার্ধ দিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম। তাহলে এটি হলো ব্যাসার্ধ এবং এই যে আমরা বৃত্ত এই লাল দাগ দিলাম এটা হচ্ছে আমাদের পরিধি বৃত্তের। অর্থাৎ ব্যাসার্ধের একটি প্রান্ত কেন্দ্র, এই যে এখানে কেন্দ্র, সবুজ রং দিয়ে একটা বিন্দু চিহ্নিত করে নিলাম আমরা কেন্দ্র, এবং অপর প্রান্ত বৃত্তের পরিধির উপর অবস্থিত। তাহলে এই যে এইখানে বৃত্তের পরিধির উপর অবস্থিত, এখানে অপর একটা প্রান্ত। অতএব বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর অবস্থিত প্রত্যেকটি বিন্দুর দূরত্ব সমান। তাহলে এখান থেকে যে এই কেন্দ্র থেকে শুরু করে এই পরিধি পর্যন্ত দূরত্ব যত দূর হবে, ঠিক একই রকমভাবে এখান থেকে আবার ঠিক এই দিকে অথবা এই দিকে চারিদিকে কিন্তু সমান হবে দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব সমান হবে। তাহলে তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর অবস্থিত প্রত্যেকটি বিন্দুর দূরত্ব সমান। এরপরে আবার যদি আমরা আমাদের বইয়ের পৃষ্ঠায় যাই, তাহলে আমরা এখন এইটুকু সমাধান করলাম। এরপরে আমরা নিচের এই অংশে যাই। নিচে এখানে আমাদেরকে বলেছে যে বৃত্তের অংশগুলো ডান পাশে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে বৃত্তের অংশগুলো। তো ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। তাহলে এই যে বৃত্তের এটা যদি কেন্দ্র হয়ে থাকে তাহলে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে ব্যাসার্ধ। এটা হচ্ছে বৃত্তের যে গোল যে দাগ দেওয়া আছে এই বরাবর, এটা কিন্তু পরিধি। তাহলে এই কেন্দ্র থেকে শুরু করে এই পরিধি পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এরপরে বৃত্তচাপ পরিধির একটি অংশ। তাহলে আমরা আগে দেখলাম পরিধি কি, পরিধি হচ্ছে এই যে গোল যে অংশ এটা হচ্ছে পরিধি।
এবং এই পরিধির একটা অংশ, যেমন হচ্ছে এখান থেকে যদি এই যে লাল যে দাগটা দেওয়া আছে এই বরাবর এটাকে যদি আমরা কেটে নিই, তাহলে এটা হচ্ছে এই পরিধির অংশ এবং এটা হচ্ছে বৃত্তচাপ। এরপরে যা হলো একটি বৃত্তচাপের শেষ প্রান্ত বিন্দু দুইটি সংযোজক রেখাংশ। যেমন এখানে এটি হচ্ছে এই বৃত্তের পরিধির একটা অংশ যার নাম হচ্ছে বৃত্তচাপ। এখন এই বৃত্তচাপের এই প্রান্ত এবং এই প্রান্ত দুইটা বিন্দু সংযোগ করেছে এই রেখার এই রেখার এই প্রান্ত এবং এই প্রান্ত সংযোজক রেখা, সেটা হচ্ছে এটা রেখা বা রেখাংশ বলা হচ্ছে, যার নাম হচ্ছে জ্যা। এখন যদি এই বরাবর যদি আমরা একটা দাগ দিয়ে থাকি, একটু বাঁকা হচ্ছে তো আমি আবার দাগ দিই, এই বরাবর যদি একটা দাগ দিই তাহলে তাহলে এটি হবে বৃত্তচাপের একটা বৃত্তচাপ। যদি এই পর্যন্ত যদি বৃত্তচাপ হয়ে থাকে তাহলে এই বৃত্তচাপের এই প্রান্ত শেষ বিন্দু এবং এই প্রান্ত দুইটি সংযোজক রেখাংশ কিন্তু এটা, তাহলে এটাই হচ্ছে জ্যা। আবার ঠিক একই রকমভাবে এটিও কিন্তু জ্যা, তবে এর বিশেষ নাম আছে, এটা হচ্ছে ব্যাস। তো আমরা সেদিকে যাই। তো এখানে ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী জ্যা, ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে ব্যাসটা হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে যেই জ্যাটা যাবে সেটা হচ্ছে ব্যাস। এবং এখানে অনেকগুলো যদি এখানে রেখাঙ্কন করি এভাবে, তাহলে এগুলো কিন্তু এক একটা জ্যা, এবং এই জ্যায়ের মধ্যে যে জ্যাটা এই কেন্দ্র দিয়ে যাবে, এই বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, সেটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, এবং এই জ্যায়ের একটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে ব্যাস। এবার এই 2 নম্বর এখানে আসি আমরা, যে একটি বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাসের মধ্যে সম্পর্ক কি। এর আগে একটু কথা বলি আমি, যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, এবং এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে, পরিধিটা আমরা জানি যে গোল যে দাগটা আছে এখানে, এটা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে এই পরিধি পর্যন্ত দূরত্ব কেন্দ্র থেকে শুরু করে, অর্থাৎ এই কেন্দ্র থেকে শুরু করে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। এবং ঠিক একই রকমভাবে এই কেন্দ্র থেকে শুরু করে এই দিকে এটাও কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ। আবার ঠিক একই রকমভাবে এই কেন্দ্র থেকে শুরু করে এই দিকেও কিন্তু পরিধি পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ, অর্থাৎ এই পাশে ব্যাসার্ধ এবং এই দিকে ব্যাসার্ধ টোটালি যোগ করলে আমরা ব্যাস পেয়ে যাব, অর্থাৎ ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে আমরা ব্যাস পাবো। আবার ঠিক একই রকমভাবে ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা ব্যাসার্ধ পাবো। তো আমাদেরকে এখানে বলেছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাসের মধ্যে সম্পর্ক কি। একটি বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাসের মধ্যে সম্পর্ক হলো বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসের অর্ধেক, অর্থাৎ ব্যাসার্ধ সমান সমান ব্যাস ভাগ 2। আবার বিপরীত ক্রমে বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসার্ধ এর দ্বিগুণ, অর্থাৎ ব্যাস সমান সমান ব্যাসার্ধ গুণন 2। এরপরে আবার আমরা আমাদের মূল বইয়ের পৃষ্ঠায় যাই ফেরত, তাহলে এটি হচ্ছে 109 নম্বর পৃষ্ঠার এই অংশটা আমরা সমাধান করলাম। এরপরে 110 নম্বর পৃষ্ঠায় যাই আমরা। তো এখানে শুরুতেই এখানে কম্পাস ব্যবহার করে নিচের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি। এখানে 1 নম্বরে বলা হয়েছে যে 3 সেমি ব্যাসার্ধ দিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। এরপরে 2 নম্বরে এটা হচ্ছে 2.5 সেমি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তো আমাদেরকে প্রথমে এই 1 নম্বরে যেটা বলেছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করে এখানে দেখাই দিয়ে রাখছে, যেমন এখানে প্রদত্ত ব্যাসার্ধ নিয়ে কিভাবে বৃত্ত অঙ্কন করা যায়। এখানে 1 নম্বর ধাপ নম্বর 1 বলেছে যে কম্পাসের কাঁটা স্কেলের 0 এর স্থানে ধরি এবং খেয়াল রাখি যেন কাঁটাটি সরে না যায়। ঠিক এরকমভাবে এই যে 0 এই স্কেলের 0 এর পাশে একটা প্রান্ত এখানে কাঁটা কম্পাসের এই প্রান্ত এখানে ধরেছে এবং এই পাশে পেন্সিল এই পাশে রাখছে। এরপরে 2 নম্বর ধাপ বলেছে যে কম্পাসের পেন্সিলটি স্কেলের 3 সেমি এর স্থানে ধরি। এই যে এখানে 0 থেকে 0 1 2 3 সেমি এর স্থানে ধরেছে। এরপরে 3 নম্বর ধাপ বলেছে কি, 3 নম্বর ধাপটা এখানে নিচে আছে, এই পাশে বাম পাশে একটি বৃত্তের কেন্দ্র নির্ধারণ করি এবং কম্পাসের কাঁটাটি সেখানে রাখি। যেমন এই যে বৃত্তের একটা কেন্দ্র এখানে নির্ধারণ করেছে, তো এখন এরপরে এখানে রাখছে কাঁটা। এরপরে 4 নম্বর ধাপ হচ্ছে যে কেন্দ্রের চারপাশ দিয়ে পেন্সিলটি ঘুরিয়ে আনি, খেয়াল রাখতে হবে যেন কেন্দ্র সরে না যায় এবং কেন্দ্র থেকে পেন্সিলের দূরত্ব পরিবর্তন না হয়। এখানে যেভাবে দেখানো হয়েছে এই কাজটি আমরা পেন্সিল কম্পাস নিয়ে এসে আমরা দেখাই। প্রথমে আমরা একটা 3 সেমি এ সমান করে একটা রেখা নিতে হবে আমাদেরকে স্কেলের সাহায্যে। তাহলে এই স্কেলে আমরা আমাদের পেন্সিল কম্পাসের এক প্রান্ত 0 সেন্টিমিটারের এখানে রাখবো এবং আরেক প্রান্ত 3 সেন্টিমিটারের সমান করে নিব। এখানে চিত্রে যেভাবে দেখাই দিয়েছে ঠিক সেভাবে নেওয়ার পরে এভাবে 3 সেন্টিমিটারের সমান করে নেওয়ার পরে আমরা এই মাঝখানে যে দূরত্ব বা দৈর্ঘ্য হয়েছে আমাদের 3 সেন্টিমিটার, এটা কিন্তু পরিবর্তন করা যাবে না। তো ঠিক এইভাবে আমরা এখন এখানে নিয়ে আসবো। এখানে নিচে ঠিক এখানে যেভাবে দেখাইছে ঠিক 4 নম্বর ধাপে এই কেন্দ্রের উপর আমরা একটা পেন্সিল কম্পাসের এই প্রান্ত এই কেন্দ্রের উপর রাখলাম এবং হচ্ছে এই পাশে 3 সেন্টিমিটারের সমান করে নেওয়ার পরে আমরা এখন একটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক এখানে যেভাবে দেখানো হয়েছে ঠিক এদের মতো করে। তাহলে এভাবে যদি বৃত্ত একটা অঙ্কন করি আমরা চারপাশে এইভাবে,
বৃত্তচাপ দিয়ে আমরা একটা পরিধি অঙ্কন করলাম এবং মাঝখানে যেটা আছে এটা হচ্ছে বৃত্ত এবং এটা ঠিক কেন্দ্রে যেটা আছে এটা হচ্ছে কেন্দ্রবৃত্তের। আর ঠিক এভাবে 1, 2, 3 এবং 4 নম্বর ধাপে দেখিয়ে দিয়েছে। এরপরে আমরা, এবং এটা কিন্তু 3 সেন্টিমিটারের সমান করে নেওয়া হয়েছে, এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটারের সমান। ঠিক এখানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটারের সমান করে নেওয়া হয়েছে। নেওয়ার পরে একটা বৃত্তচাপ অঙ্কন করা হয়েছে, ঠিক এইভাবে বৃত্তচাপ অঙ্কন করা হয়েছে এবং এটা হচ্ছে আমাদের সেই বৃত্ত এবং এটা হচ্ছে দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে 3 সেমি ব্যাসার্ধ, 3 সেমি। এবং উপরে আমরা লিখে দিই যে এখানে এটা হচ্ছে ব্যাসার্ধ এই বৃত্তের। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নে যাব। এখানে 2টা আছে প্রশ্ন, তাহলে এটি হচ্ছে 2 নম্বর প্রশ্ন এবং এটা বলেছে যে 2.5 সেমি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে হবে আমাদেরকে। সেজন্য আমরা আবার আমাদের বোর্ডে যাই এবং এটি হচ্ছে 2 নম্বর যেহেতু প্রশ্ন, তাহলে আমরা প্রথমে এখানে 2 নম্বর দিয়ে নিই। তাহলে আমাদেরকে এই কাজটা করার জন্য, অর্থাৎ বৃত্ত অঙ্কন করার জন্য 2.5 সেমি দৈর্ঘ্যে বা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করার জন্য আমাদের প্রথমত একটা স্কেল দরকার এবং সাথে একটা কাটা কম্পাস, পেন্সিল কম্পাস দরকার। এই জন্য আমরা নিয়ে আসি। এখন আমরা প্রথমে 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের আমরা হচ্ছে একটা ব্যাসার্ধ নিব। তাহলে এই যে 0 থেকে শুরু করে, এই 0 থেকে শুরু করে 1, 2, তারপরে এই যে এখানে 2.5, 2.5 সেন্টিমিটারের সমান করে একটা ব্যাসার্ধ নিলাম। এরপরে আমরা এখন আমাদের কাটা পেন্সিল কম্পাসের সাহায্যে পেন্সিল কম্পাস দিয়ে আমাদের পেন্সিল কম্পাসের এই প্রান্ত এখানে রাখবো এবং এই প্রান্ত, এই পাশের এই প্রান্ত একটু ছোট করে নিয়ে আমরা যে 2.5 সেন্টিমিটারের সমান করে নিয়েছি, তো সেটা ঠিক রাখতে হবে এইভাবে। এরপরে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক এভাবে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এবং এটি আমাদের ব্যাসার্ধ এবং এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। এখন আমরা এখানে চিহ্নিত করে দিব যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আচ্ছা, কেন্দ্র না লিখে আগে আমরা আপাতত এখানে যে ব্যাসার্ধ নিয়েছি এই ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2.5 সেন্টিমিটার, 2.5 সেমি এবং এটি ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে লিখে দিব যে এটা ব্যাসার্ধ এবং এখানে এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্রবিন্দু। তাহলে এখানে আমরা লিখে দিই যে এটা হচ্ছে কেন্দ্র। আর এই পাশে যেটা আমরা কালো দাগ দিয়েছি চারপাশে গোল করে, এটা হচ্ছে বৃত্তের পরিধি। এবং এই চিত্রের আমরা একটা নাম লিখে দিই যে এই চিত্রের নাম হচ্ছে এটা আসলে বৃত্ত। আর এভাবে আমরা 2.5 সেমি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম। এরপরে আবার আমরা আমাদের মূল বইয়ের পৃষ্ঠায় ফেরত যাই। তো এটা হচ্ছে আমাদের মূল বইয়ের পৃষ্ঠার হচ্ছে এইটা কিন্তু সমাধান করলাম আমরা 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এবং এটা হচ্ছে বইয়ের 110 নম্বর পৃষ্ঠায় ছিল এবং এর মাধ্যমে আমরা 110 নম্বর এবং 109 নম্বর পৃষ্ঠার জ্যামিতির এই অংশগুলো শেষ করলাম এবং পরবর্তী 111 নম্বর পৃষ্ঠার পরবর্তী পর্বে সমাধান দিব শেষ। আর আজকের পর্বে আজকে এতটুকুই থাকবে। আমরা পরবর্তী পর্বে বাকি অংশ নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।